অ্যাকশন শুরু নির্বাচন কমিশনের। কথায় বলে অতি চালাকের গলায় দড়ি, সেটাই হয়েছে তৃণমূল তথা রাজ্য সরকারের। এই বড় বড় পোষ মানানো সংবাদ মাধ্যমগুলো চুপ থাকলেও সোশ্যাল মিডিয়া আর আমাদের মতো ইউটিউবারদের সৌজন্যে সব কারচুপি টের পেয়ে গিয়েছে নির্বাচন কমিশন। আর তাতেই বাংলার জন্য আলাদা ব্যবস্থার কথা ভাবা হয়েছে, কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। ভোটার তালিকার গোলমাল পরীক্ষা করার জন্য এই রাজ্যে এআই এর ব্যবহার করা হতে পারে, তার জন্য বিশেষজ্ঞ দল কলকাতায় আসছেন। সেই সঙ্গে এই এসআইআর কাজে যুক্ত যেসব রাজ্য সরকারি কর্মচারী তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন, যেসব স্কুল শিক্ষকরা দলদাস হয়ে কাজ করছেন, তাদের শাস্তি দেওয়ার কাজও শুরু হয়েছে। আরো বড় তালিকা তৈরি আছে, সেটা খুব তাড়াতাড়ি কার্যকর হবে। আপনাদের জানিয়ে রাখি যে এসবের জন্যই সুপ্রিম কোর্টে কান্নাকাটি করতে গিয়েও পশ্চিমবঙ্গ সরকার ধাক্কা খেয়েছে। কমিশনের কড়া সিদ্ধান্তের কথা জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, এখন কেমন করে রাজ্য ফেঁসে গিয়েছে এবং কেন পাপের কান্না শুরু হয়ে গিয়েছে তা জানতে দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। এই রাজ্যে নির্বাচন কমিশন কেমন কেমন কড়া ব্যবস্থা নিচ্ছে তা বলার আগে একটা জরুরি বিষয় জানানো দরকার। মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের কাজ ভোট পরিচালনা করা, ভোটার তালিকায় সংশোধন করা। আপনি এই দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করার অধিকার রয়েছে কমিশনের, কিন্তু আপনার নাগরিকত্ব স্থির করতে পারে না নির্বাচন কমিশন। তাই তৃণমূল কংগ্রেস এবং সরকারের পোষা সংবাদ মাধ্যমগুলো যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে কেউ ভয় পাবেন না, কেউ টেনশন করবেন না। ভোটার তালিকায় বৈধ নাগরিকদের নাম যেমন উঠবেই, তেমনই কোনো কারণে যদি বাদও যায় তার জন্য ব্যবস্থা আছে। তাই টেনশন নয়, আপনার নাগরিকত্ব কোনো প্রশ্নের মুখে নয়। ভারতের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বৈধ ভোটারকে ভোটার তালিকায় রাখার বাধ্যতামূলক, এটা কমিশন জানে। এমনকি যারা রাস্তায় বা ফুটপাতে বাস করেন, যারা যৌনপল্লীতে থাকেন, যারা মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, যাদের কোনো ঠিকানা নেই, তাদের নামও ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। এমন বিভিন্ন অপরাধের অভিযোগে যারা সাজা পেয়েছেন বা যাদের বিচার চলছে, এমন জেলবন্দীদেরও নাম ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। আমি একে একে বলবো এই প্রত্যেকটা ক্ষেত্রে কি কি কারচুপি এবং কি কি বিভ্রান্তি তৃণমূল তৈরি করেছে এবং তার বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। তাতে ঘুম উড়ে গিয়েছে নবান্নের, ঘুম উড়েছে কালীঘাটের, ঘুম উড়েছে ক্যামাক স্ট্রিটেরও। অনেকের কাছেই এখনো এই এনুমারেশন ফর্ম পৌঁছয়নি, এটা ঠিক। 2024 সালে যারা ভোট দিয়েছেন তাদের নামও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 2025 সালের তালিকায় নেই, তাই তারা ফর্ম পাচ্ছেন না। মনে রাখবেন, এ সবই শাসক তৃণমূলের কারসাজি, কিন্তু তাতে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। 9 ডিসেম্বরের পরে যাদের বাড়িতে এনুমারেশন ফর্ম এলো না, যারা পেলেন না, তারা আবার বিএলওর কাছ থেকেই নতুন ফর্ম পাবেন, আবার পূরণ করবেন, আবার তা বাড়িতে এসে সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ঠিক মতো বিএলওরা কাজ করছে না। তৃণমূল নেতারা তাদের হাত থেকে সব ফর্ম নিয়ে বলছেন আমরা বিলি করে দেবো। এর জন্য আপনারা সতর্ক থাকুন, আপনার ফর্ম শুধু বিএলওর থেকেই নিন, আবার বিএলওকেই জমা দিন। মাঝখানে কেউ যদি আসে, আপনাদের একটা ফোন নাম্বার বলে দিচ্ছি আমি, 03322310850। স্ক্রিনেও দেখছেন নম্বরটা। এই নম্বরটায় ফোন করে সরাসরি রাজ্যের যে নির্বাচন আধিকারিকের অফিস, সেখানে ফোন করে যে কোনো অভিযোগ জানানো যায়। এরপরেও বলছি, মনে রাখবেন, ফর্ম বাড়ি বাড়ি গিয়েই বিলি করার কথা। একটা বাড়িতে একজন বিএলও 3 বার যাবেন এমন নির্দেশ দেওয়া আছে। যদি তালা ঝোলে আবার যাবেন, তারই দায়িত্ব সেটা জমা দেওয়া এবং আবার ফেরত নেওয়ার সময়ও তাই। অন্য কাউকে ফর্ম দেবেন না।
যারা এই নিয়ম মানছেন না, যেসব বিএলওরা, তাদের লম্বা তালিকা তৈরি করে ফেলেছে কমিশন। কোনো বেনিয়ম দেখলে সেটার ভিডিও করুন, সেটা আপনার ফেসবুকে পোস্ট করুন। যদি সেটা করতে না চান, সেই ভিডিও তুলে আমাকে পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বার 9007888153। আবার বলছি 9007888153। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠান কোনো বেনিয়মের ভিডিও। আপনি যদি না পারেন, পিনাক্কি বলছে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবে। তবে একটা কথা, সেটা একদম যথাযথ হলেই পাঠাবেন, এবং সে ভিডিওর সময় কোন এলাকার ছবি তুলছেন তার জন্য একটা কোনো দোকানের সাইনবোর্ড যেখানে ঠিকানা লেখা রয়েছে, রাস্তার নাম রয়েছে, কোনো স্কুল আছে, কোনো অফিস আছে, সেটাও যেন সেই ভিডিওর সঙ্গে থাকে, যাতে প্রমাণ করা যায় এই ভিডিওটি ওই এলাকার। মনে রাখবেন, এই পাড়ায় পাড়ায় টেবিল পেতে ফর্ম বিলি এর বিপদ কম নয়। বিএলওরা জানেন ইতিমধ্যেই 8 জন বুথ লেভেল অফিসার বিএলওর বিরুদ্ধে শোকজ নোটিশ গেছে। এরকম শোকজ নোটিশ পাঠানোর তালিকা অনেক বড়, ধাপে ধাপে যাবে। রাজনৈতিক দলের যে সমস্ত বিএলএ যারা ভোটার তালিকা সংশোধনের কাজে হস্তক্ষেপ করছেন, তাদের 8 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সে নির্দেশ পেয়ে গেছেন। কিন্তু এই বিএলওরা যে অনেক জায়গায় ভয়ে, চাপে বা তৃণমূলের দলদাস বলে যারা ফর্ম বিলি করছেন টেবিল চেয়ার পেতে, তাদের মনে রাখতে হবে প্রতিটি ফর্ম হিসেব করে জমা দেওয়া চাই। তাদের মোবাইল ফোনে পুরো তালিকা রয়েছে তার দায়িত্বে কতগুলো ভোটার। যত ফর্ম এনুমারেশন ফর্ম গেছে তত ফর্ম ফেরত নিতে হবে, একটি কম হলেও কিন্তু মুশকিল। সমস্ত ফর্ম পূরণ হওয়ার পর তা জমা করা, সেটাকে নির্দিষ্ট সফটওয়্যারে আপলোড করার কাজ বিএলওদের করতে হবে। না হলে বিএলও, ইআরও এবং ইআরওদের যারা সহকারী, তারা সবাই শাস্তি মুখে পড়বেন। এরপরে আপনাদের বলি, এই যে কমিশন এই যে পদক্ষেপগুলো করছে এবং আরো কিছু কিছু পদক্ষেপ করছে, সেটা আমি বলবো আপনাদের, তাতেই তো ঘুম ছুটে গিয়েছে রাজ্য সরকারের। রাজ্য সরকার তড়ি ঘড়ি চলে গেছে সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট বলেছে, আচ্ছা বিচারপতি প্রশ্ন করেছেন, মাননীয় বিচারপতি বলেছেন, এই এসআইআর নিয়ে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? কেন এত ভয়? তখন আমাদের রাজ্যের যিনি আইনজীবী ছিলেন মাননীয় কপিল সিব্বল, তিনি বলেন যে পশ্চিমবঙ্গের বহু জায়গায় রাস্তাঘাট নেই, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, ইন্টারনেট পাওয়া যায় না অর্ধেক জায়গায়, তাই এত কম সময় হবে না, বছর দুয়েক সময় নিয়ে ধীরে সুস্থে হোক, মানে 26-এ নির্বাচনের পরেই হোক, মোদ্দা কথা। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে এটা বলেছেন, কমিশন ভোটের পরে করুক, আমি সাহায্য করব, প্রশাসন সাহায্য করবে। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে প্রশাসন এবং তৃণমূল এবং সরকার এখন সাহায্য করছে না, 26-এর পরে হলে তারা সাহায্য করবেন। আর একটা কথা ভাবছি, কপিল সিব্বল এটা বললেন কি করে যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় রাস্তাঘাট তৈরি হয়নি, যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে বলে দিয়েছেন এই রাজ্যে 100% কাজ হয়ে গেছে। ঠিক না ঠিক? এবারে কমিশন এই রাজ্যের জন্য কি কি বিশেষ কড়া পদক্ষেপ নিচ্ছে সেগুলো এক এক করে বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। তৃণমূল আরো একটা মারাত্মক কাজের পরিকল্পনা করেছে। মৃতদের নামে ফর্ম দিতে তাদের পরিবারকে জোর করা হচ্ছে। ধরুন 25-এর তালিকায় নাম রয়েছে কিন্তু তিনি মারা গেছেন, তার ফর্মটা তো এসেছে। যখন পরিবারের লোকেরা বলছে ইনি তো মারা গিয়েছেন, তখন পরিবারগুলোকে বলা হচ্ছে না, এই ফর্মটা নিতে হবে। এর জন্য একটা বড় পরিকল্পনা নিয়েছে কমিশন। আপনাদের বলি,
কোন মৃত ব্যক্তির নামে যদি এনিউমারেশন ফর্ম পূরণ করা হয় এবং সেটা জমা দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট পরিবারের যে সই করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর সাজা নির্দিষ্ট করা আছে, কমপক্ষে 1 বছর জেল। ভারতের যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 32 ধারায় বলা আছে, পরিবারের পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তির 1 বছর পর্যন্ত জেলও হতে পারে। তাই কোনো রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দলের যারা বিএলএ গেছেন, তাদের কথা শুনে নিজের বিপদ কি কেউ ডেকে নিয়ে আসবেন? এই যে পদ্ধতিটা, এটা জানার পরেই তো কান্না পিসিমণি এবং ভাইপো বাবুর। মৃত ভোটার যদি বাদ চলে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আর কোন মৃত ব্যক্তির নামে ফর্ম পূরণ করার পর ওই এনিউমারেশন ফর্মটি যদি বিএলও কে দেওয়া হয়, তিনি যেটা করতে পারেন, তিনি ওই অ্যাপে যখন ডেটা আপলোড করবেন, প্রত্যেকের মোবাইলে অ্যাপ দেওয়া আছে, সেখানে যখন ডেটা আপলোড করবেন তখন তিনি নট রেকমেন্ডেড বলে লিখে দিতে পারেন। এরপরেও যদি অনিয়ম হয় এবং সেটা ধরা পড়ে, তবে বিএলও, ইআরও এবং পরিবারের বিরুদ্ধে, যে পরিবারের ব্যক্তি মারা গিয়েছেন, যিনি সই করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জেল যাত্রা নিশ্চিত। সেখানেই শেষ নয়। 1960 দা রেজিস্ট্রেশন অফ ইলেক্টোরাল রুলের 9 নম্বর ধারা কি বলা হয়েছে জানেন? সেখানে কমিশন এইটা অলরেডি জানিয়ে দিয়েছে যে কি করতে হবে। পশ্চিমবঙ্গে যত শ্মশান আছে, সমাধিস্থল আছে, পঞ্চায়েত, পুরসভা বা হাসপাতাল আছে, তাতে গত কয়েক বছরের নথিবদ্ধ যে মৃত্যুর শংসাপত্র, সেটা জেলা প্রশাসনকে সংগ্রহ করতে হবে। জেলা প্রশাসন তো এখন নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। এছাড়াও রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার একটা মৃত্যু তথ্যের একটা পোর্টাল আছে, সেখানে থেকেও সরাসরি নির্বাচন কমিশনকে তথ্য পাঠানো হয়। পশ্চিমবঙ্গ সরকারেরও, মানে রাজ্যের একটা নিজস্ব জন্ম মৃত্যুর পোর্টাল আছে, সেখানে সবকিছুই নথিবদ্ধ। সেগুলোর সবকিছু এসআইআর হওয়ার সময় নির্বাচনী আধিকারিকদের সংগ্রহ করতে হবে, মিলিয়ে দেখতে হবে। ফলে কোন মৃত ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করাই দায়িত্ব কমিশনের হয়ে যারা কাজ করছেন তাদের। এরপরেও দলদাসেরা যদি কোনো ইচ্ছাকৃত গড়মিল করেন, তাহলে সাজার ব্যবস্থা তো আছেই, আমি আগে বলেছি। এবার শুনুন বাংলাদেশি মুক্ত ভোটার তালিকা বানানোর জন্য কি করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন, দলে দলে অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করেছেন, সেই সঙ্গে কয়েকজন গ্রেফতারও হয়েছেন। সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকারের ফরেনার্স দপ্তর, তারাও তালিকা দিতে শুরু করেছে কমিশনকে, এরা বাংলাদেশি, এদের ভোটার কার্ড আছে, ভোটার তালিকায় নাম আছে, দিতে শুরু করেছে। এবং এটা যখন জানা গিয়েছে, তৃণমূল যখন জানতে পেরেছে, তখন তাদের ভোট ব্যাংক, এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাদেরকে জানিয়েছে এবং তারপরেই পালানোর হিড়িক। তারপরেই দলে 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 লুঙ্গি বাহিনী পালাচ্ছে। আরো একটা কাজ আছে, ভুয়ো ভোটার, একজনের নাম একাধিক জায়গায়, তার মানে ওই ব্যক্তির ছবি ও সই দুটি জায়গায় রয়েছে। নির্বাচন কমিশন ঠিক করেছে পশ্চিমবঙ্গের জন্য এআই ব্যবহার করা হতে পারে। দিল্লি থেকে বিশেষজ্ঞ দল আসছেন, তারা কলকাতার যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, সেখানে তো বটেই, এবং প্রতিটি জেলায় যাবেন। কারণ এবার যে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, এটা গোটাটাই হচ্ছে অনলাইনে। ফলে এই কাজটা যাতে কোনোভাবে ধাক্কা না খায়, তার জন্য সরজমিনে তারা দেখতে আসছে এই পদ্ধতিটা ঠিক করে কাজ হচ্ছে কিনা। বিএলওরা যে অ্যাপের মাধ্যমে দিচ্ছেন, কতজনকে ফর্ম দেওয়া হলো, কতজনকে ফেরত নেওয়া হলো, কতজন বাদ গেল, এই যে কাজটা ঠিকমতো অনলাইনে আপডেট হচ্ছে কিনা, তার জন্য দিল্লি থেকে বিশেষ টিম আসছে পশ্চিমবঙ্গে। এবার বলি জেলবন্দীদের কথা। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 62-র 5 ধারা অনুযায়ী কোন ব্যক্তি যদি জেলবন্দী থাকেন, তবে তিনি ভোট দিতে পারেন না।
মানে যিনি সাজা পেয়েছেন তিনিও পারেন না, যার বিচার চলছে তিনিও ভোট দিতে পারেন না। যদিও একটা অবাক ব্যাপার, আমাদের আইনে জেলে বসে ভোট লড়া যায়, অনেকে জেলে বসে ভোটও জিতেছেন। আমার তো মনে হয় এই যে আইনটা না, এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার, বদল আনা দরকার। আপনারা এটা নিয়ে কি ভাবেন আমাকে মন্তব্য করবেন। এবার ভোটারদের ক্ষেত্রে এই যে নিয়মটা আলাদা, এবং কেন আলাদা আমি জানি না, কেউই জানে না কেন এটা করা হয়েছে। এমনকি কোনো ভোটার যদি পুলিশ হেফাজতে থাকেন, তিনি যদি পুলিশ হেফাজতে থাকেন তাহলেও তিনি ভোট দিতে পারেন না, তবে জামিনে ছাড়া পেলে তখন ভোট দেওয়া যায়। এটাই হচ্ছে আমাদের 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনে এটা বলা হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, বন্দি অবস্থায় ভোট হয়তো দেওয়া যাবে না, কিন্তু ভোটাধিকার তার রয়েছে। এর জন্য ভোটার তালিকায় নাম তোলা, ভোটার তালিকা সংশোধনে অংশগ্রহণ করা, এসআইআর এ অংশগ্রহণ করা তার অধিকারের মধ্যে পড়ে। তাই যেসব বন্দী বিভিন্ন সংশোধনাগারে আছেন, তাদের পরিবারের লোকেরা যদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং এসআইআর এর ফর্ম নিয়ে যান, পূরণ করেন, তা জমা দেওয়া যাবে। এর মধ্যে অনলাইন ব্যবস্থাও আছে। নির্বাচন কমিশন, বললাম না, সকলকে এই ভোটার তালিকায় সকলে থাকবেন এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য ঠিক হয়েছে যে যারা ছিটমহলের বাসিন্দা, তাদের 2002 সালের ভোটার তালিকায় নাম বেশিরভাগেরই ছিল না, তাদের জন্য বলা হয়েছে 2015 সালে যে ভোটাধিকার বাংলায় হয়েছিল সেই অনুযায়ী তাদের তথ্য যাচাই করা হবে এবং যাদের নাম ছিল তারা এবং তাদের পরিবারের লোকেরা ভোটাধিকার পাবেন। আবার যৌন কর্মীদের ক্ষেত্রে তাদের যে মূল ঠিকানা দেওয়া রয়েছে নির্বাচন কমিশনে, সেখানে ফর্ম যাবে। তাদের পরিবারের কেউ সেখানে যদি থাকেন তাহলে তিনি সেটা সই করে জমা দিতে পারবেন। যদি এরকম হয় যে কোনো যৌনকর্মীর পরিবারের কেউ নিজস্ব ঠিকানা, যেটা ছিল পুরনো ঠিকানা, সেখানে নেই, তাহলে সেই যৌনকর্মী এখন যেখানে আছেন সেই জায়গার ঠিকানা ব্যবহার করে 9 ডিসেম্বরের পরে আবেদন করতে পারেন। তাদের নামও ভোটার তালিকায় থাকবে এই এসআইআর এর পরে। দেখুন, বিএলও কখন আসবেন কখন আসবেন না এটা সবসময় জানা সম্ভব না, কিন্তু জানার উপায় আছে। সেটা হচ্ছে আপনার কে বিএলও, সেটা এনুমিনেশন ফর্মের ওপরে নাম দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, সেটা অনলাইনে বের করেও নেওয়া যায়। সেখানে ফোন করে জেনে নিন তিনি এলেন কিনা। এবার সেই সময় বাড়িতে থাকাটাই বাঞ্ছনীয়, কিন্তু কোনো কারণে আপনি সেই সময় থাকতে পারলেন না, ভয় নেই, আবার আসবেন বিএলও। অন্তত, বললাম না, অন্তত 3 বার একটা ঠিকানা এসে খোঁজ নেওয়া বিএলওদের কাজ। এটাই কমিশনের নির্দেশ। বাড়ি বাড়ি গিয়ে যে এই প্রক্রিয়া আগামী 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। অতএব চিন্তিত হওয়ার কিছু নেই, যারা পাননি ফর্ম তারা যোগাযোগ করুন, পাবেন। এরপরে কমিশন 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এইবারে এই খসড়া ভোটার তালিকায় দেখা গেল কোনো বৈধ নাগরিকের নাম নেই, তিনি 10 ডিসেম্বর থেকে আবেদন শুরু করতে পারবেন। তিনি আবেদন জানাবেন যে আমার ভোটার তালিকায় নাম নেই, আমার এই আমার নথি রয়েছে। অনলাইনেও তারা সেগুলো আপলোড করতে পারেন। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। এরপরে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত যাদের ভোটার তালিকার খসড়া তালিকায় যাদের নাম নেই, তারা যে আবেদন করেছেন সেগুলো যাচাই করা হবে, তাদের নথিপত্র খতিয়ে দেখা হবে এবং কারো যদি কোনো অভিযোগ থাকে সেগুলো শোনা হবে। সবকিছু শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। সেই তালিকার ভিত্তিতেই 26-এর নির্বাচন হবে। সুতরাং বাংলাদেশি মুক্ত সকল নাগরিকের ভোটাধিকার, সব ভুয়ো ভোটার বাদ, সব মৃত ভোটার বাদ, দেখা যাবে পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যাটা অনেকটা কমে আসবে। তবে আমার মনে আছে, সেটা হচ্ছে বাংলার শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস। চাকরি বিক্রি থেকে ভোটার তালিকা তৈরি, সবেতেই কারচুপির রাজা তৃণমূল। একদম নিশ্চিন্ত থাকুন, কারচুপির রাজা তৃণমূল। কারণ তাদের পোষা প্রশাসন রয়েছে, দলদাস পুলিশ রয়েছে এবং বিজ্ঞাপন দিয়ে কেনা সংবাদ মাধ্যম রয়েছে। তার সঙ্গে রয়েছে পেশাদার সংস্থা আইপ্যাক, পয়সা নিয়ে তারা সব কাজ করতে পারেন। ফলে নির্বাচন কমিশনের এত যে কড়া ব্যবস্থা, তার ভেতর দিয়েও কোথায় কি ফাঁক আছে সেসব বের করে কারচুপির রাস্তা তৃণমূল বের করে ফেলবেই। সুতরাং উপায় একটাই, সতর্ক থাকা। সঙ্গে এটাও তৃণমূলের
যারা ভক্ত তাদের জানিয়ে রাখি, তৃণমূল যেমন কারচুপির নতুন নতুন রাস্তা বের করতে পারে, তেমন কমিশনও ভেবে রেখেছে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান। তারাও সেই কারচুপির রোখার জন্য নতুন নতুন পথেও যেতে পারেন বলেই কমিশনের কর্তাদের থেকে জেনেছি। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।